আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 16ই অগস্ট 2020। আমাদের স্কুলের ফেসবুক লাইভে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সলেশন এই জিনিসটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আলোচনা করার কথা। আমি একটু অপেক্ষা করি। ওকে ওকে আচ্ছা, মাশরাফি লিওন, আমার সাউন্ডটা কি ক্লিয়ার তোমাদের কাছে? ওকে। পুনম, সাহা, সোহাগ মিয়া, জেবা, নীলুফা আক্তার, আচ্ছা, রোহানা তাজ, সালামু আলাইকুম। আচ্ছা, সব কিছু পারফেক্ট আছে, আলহামদুলিল্লাহ, গুড। আজকের এই লাইভের ইম্পর্টেন্স আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে আমি গতবার এই অগস্ট মাসে টোটালি একটা রুটিন আমি আপলোড করেছিলাম, যে রুটিনে আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি সংখ্যক ফেসবুক লাইভে আসার চেষ্টা করব, এবং অলরেডি রুটিনে এসএসসি এবং এইচএসসি দুই ব্যাচের জন্যই আমি টপিকগুলো দিয়েছি। সো টপিকগুলো দেওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমরা যারা পড়ালেখা করছো তোমাদের জন্য আমি বরাবরের মতো বলে নিচ্ছি যে আগে একটু ওয়েট করি। যদি এখানে কতজন আছে, আজকে এইচএসসির বোটানি চ্যাপ্টার 1-এর একটা ইম্পর্ট্যান্ট টপিক। সো ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একটু লেট হয়েছে বিকজ লেট হওয়ার কারণ হচ্ছে এর আগে আমি আরেকটা ডিসকাশনে ছিলাম, সেই ডিসকাশন থেকে আস্তে আস্তে আমার লেট হয়েছে, এই জন্য আমি একটু দুঃখিত। আমি অপেক্ষা করে নিচ্ছি, এখানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট বরাবরের মতো আসলে আমি ইনশাল্লাহ শুরু করব। তো তোমরা জানো যে আজকের এই ফেসবুক লাইভে যেটা করণীয় হচ্ছে আমার জন্য, যে তোমরা ডিএনএ এই শব্দটার সাথে পরিচিত, আই হোপ ডিএনএ শব্দটার সাথে পরিচিত, এসএসসি লেভেল, এইচএসসি লেভেল, উভয় ব্যাচের যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা সবাই ডিএনএ শব্দের সাথে পরিচিত। এই যে শব্দটা, এটা নিয়ে আমাদের আজকের পড়াশোনা, তাই না? এই শব্দটা নিয়ে আমাদের পড়াশোনা। এসএসসি ব্যাচের যারা বায়োলজি পড়াশোনা করেছো, চ্যাপ্টার 12 বংশগতি এবং বিবর্তন, এই অধ্যায়টাতে কি পড়েছো? ওই যে প্রথম দিকে ক্রোমোজোম নিয়ে একটু স্টাডি, এরপরে হচ্ছে ডিএনএর স্ট্রাকচার নিয়ে একটু পড়া, এরপরে ডিএনএর কাজ কি, ডিএনএ কেমন দেখতে, এখানে কি কি আছে, এগুলো নিয়ে পড়াশোনা ক্লাস 9-এর বা 10-এর বা এসএসসি ব্যাচের স্টুডেন্টরা এটা পড়ে থাকে। ইন্টারমিডিয়েটে আসলে যখন একটা স্টুডেন্ট প্রথম অধ্যায়টা পড়ে, তখন প্রথম অধ্যায়টাতে এমন কিছু থাকে যেটা একটা স্টুডেন্ট, অনেকে ভাবে যে এত কিছু, উল্টাতে থাকে, পেজ উল্টাতে থাকে, কোষের পরে হচ্ছে কোষতত্ত্ব, এরপরে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, জিন, জেনেটিক কোড, লর্ডস অফ থিংস এই চ্যাপ্টারে আছে। এবং ইন্টারের স্টুডেন্ট যারা তোমরা আছো, তোমাদের কাছে আমার মিনতি করে বলছি, অনুরোধ করে বলছি, যেভাবেই বলো তোমরা এই টপিক না বুঝে শেষ করো না, নেভার, না বুঝে শেষ করো না। হ্যাঁ, আমি হারুনুর রশিদ, আমি জানি না কতক্ষণ ক্লাস হবে, তবে আমি চাই যারা এই মুহূর্তে ক্লাস করছো, তোমাদের যদি মনে হয় যে এটা অন্য কারোর জন্য একটু প্রয়োজন, তোমরা একটু শেয়ার করে দিতে পারো। এবং এসএসসি ব্যাচের যদি কেউ থেকে থাকো, আজকে আমি জানি আমার লাইভের স্টুডেন্ট কম হবে, কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে, আর আমাদের স্কুলের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এসএসসি লেভেলটা বেশি ইফেক্টিভ, কারণ এসএসসির অনেক ক্লাস আছে, এইচএসসির ক্লাসের পরিমাণটা কম, এবং এইচএসসি স্টুডেন্টদের রিকোয়ারমেন্টস আমি খুব সিম্পলি মেনে নিচ্ছি যে আসলে কম ম্যাটেরিয়াল আছে। তবে আমাদের চেষ্টা থাকবে যতটুকু সম্ভব, আমি এটাকে চেষ্টা করব
তোমাদের সামনে যতগুলা পারি অন্তত বায়োলজির টপিকগুলো তুলে ধরার। তাহলে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 500 এখানে আছে। সো তোমরা যারা এই ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন নিয়ে আছো, তোমাদেরকে একটু বলে দিই। শব্দটা ডিএনএ, হ্যাঁ, এটা ডিএনএ। তো আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি ডিঅক্সি। আমরা এটাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমি একটু তোমাদের বইয়ে যদি একটু যেতে চাই, তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। ডাস্টারটা কোথায় আছে? ওকে, এটা আমার মনে হয় একটু অ্যাসিড। আচ্ছা, এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই শব্দটার মধ্যে একটা ডিঅক্সি আছে। কেন ডিঅক্সি আছে? কারণ এটার যে স্ট্রাকচার আমরা যখন স্টাডি করেছি যে এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যখন আমি এটাকে ডি বলছি অথবা আর বলছি, এই দুইটা শব্দকে মিলে নিউক্লিক অ্যাসিড। তো যখন ডিঅক্সি বলছি এর মানে হচ্ছে যেখানে একটা অক্সিজেন নাই। তার মানে আমি যখন 1 2 3 4 5 রাইবোজের ক্ষেত্রে, হ্যাঁ, রাইবোজের ক্ষেত্রে তোমরা জানো CH2OH 5 কার্বন, যেহেতু এটা পেন্টোজ, তাহলে এখানে হচ্ছে HOH OH H। এই যে 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনে অক্সিজেনটা নাই। এগুলা অবশ্য তোমরা জানো, আমিও ওয়েট করছি যা আসলে আরও অনেকে আসলে পরে আমি স্টার্ট করব, কিন্তু আমি একটু বেসিক ধারণাটা দিয়ে নিচ্ছি। যেহেতু 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, সে কারণে এই রাইবোজ দিয়ে বা এই পেন্টোজ সুগার দিয়ে যে নিউক্লিক অ্যাসিডটা হয় তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। খুব সহজে এটা বোঝা যায়। কিন্তু আজকের ক্লাসের টপিকটা একটু ডিফারেন্ট। আজকের ক্লাসের টপিকের মধ্যে এমন কিছু আছে যেটা কিভাবে তুলনা করব। মনে করো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অথবা সমরেশ মজুমদারের কোনো একটা উপন্যাস বা কোনো একটা গল্প পড়ছো, সেই গল্পটা হচ্ছে 300 পেজ, মানে 0 to 300 পেজ, এরকম একটা গল্প। তো সেই গল্প যখন একদম প্রথম থেকে যারা গল্প পড়ে বা উপন্যাস পড়ে, যাদের বাংলার প্রতি ভালোবাসা আছে, এরা যখন পড়া শুরু করে তখন এদের সামনে কিছু ক্যারেক্টার থাকে, মানে গল্পটা শুরু হয় কাউকে না কাউকে দিয়ে। সো এরকম 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 কেউ থাকে যাদের কিছু অ্যাক্টিভিটিস, কথাবার্তা একদম শেষ পর্যায়ে গিয়ে যখন রিডার পড়ে তখন একটা কমপ্লিট একটা সিনারিও চোখের সামনে চলে আসে। এই কমপ্লিট সিনারিওটা যখন চোখের সামনে আসে তখন যারা রিডার তারা বোঝে যে আসলে পুরো ঘটনাটাতে কি হয়েছে। কিন্তু এখান থেকে যদি এরকম হয় যে মাঝখানের 20টা পাতা কেটে ফেলা হইল, তখন যে হচ্ছে অ্যাকচুয়ালি রিডার, যে হচ্ছে বোঝে, তখন তার কাছে মনে হবে কিছু একটা নাই, সে পুরাটা ধরতে পারবে না, তার মনে হবে যে সামথিং ইজ মিসিং। এই যে ডিএনএর আজকের যে টপিক, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, এই পুরা 3টা হচ্ছে এরকম 300 পাতার একটা উপন্যাস, যে উপন্যাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরা ঘটনাটা মনোযোগ দিয়ে পড়তে হয়, তাহলে বোঝা যাবে। এবং আমি আজকের লাইভে ক্লাসে আসার আগে আমি একটা লিংক শেয়ার করে দিয়েছিলাম ফেসবুক গ্রুপে এবং আমাদের স্কুলের ফেসবুক পেজে, যে বলেছিলাম যে এখানে 6টা ভিডিও আছে, তোমাদের যাদের এই ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বোঝা লাগবে, এই 6টা ভিডিও আগে যদি দেখো, তারপরে যদি লাইভে এসে প্রশ্ন করো বা তোমার যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে এই লাইভটা সাকসেসফুল হবে। তো এখানে আচ্ছা, অনেকে আছো যারা হচ্ছে এসএসসি ব্যাচ, হ্যাঁ, এসএসসি ব্যাচ, তোমাদেরকে একটু বলি, তোমরা হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না, বিকজ এটা তোমাদের এই কারণে তোমাদের উচিত হবে যদি পসিবল হয়
এসএসসি ব্যাচ যদি আগ্রহের ইচ্ছা থাকে, মানে আগ্রহ নিয়ে দেখার ইচ্ছা থাকে, দ্যাট ইজ ওকে। বাট আমি যে এক্সপ্লেনেশনগুলো দিব এটা শুধুমাত্র এইচএসসি ব্যাচে যারা অলরেডি পড়েছে এই টপিক বা অনেকবার স্টাডি করেছে তাদের ভালো লাগবে, বাকিদের একটু কঠিন লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা। আর তোমাদের যদি এইচএসসির ফার্স্ট ইয়ারে যে কামরুল হাসান, তানভীর ইসলাম যারা আছো এইচএসসির, তোমরা যারা জিজ্ঞেস করছো এটা কোন ক্লাস, তারা ডেফিনেটলি আমার রুটিনটাই দেখো নাই। আমার রুটিনে আমি বলে দিয়েছিলাম যে কবে কোন দিন কি ক্লাস হবে চ্যাপ্টার সহ। এইবার শুরু করা যাক মজার জিনিস। হ্যাঁ, আচ্ছা, যদি শুরু করতে হয় তাহলে মনে রাখতে হবে যে আজকের ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন শব্দটার মিনিং বোঝার দরকার আছে। এই তিনটা জিনিস আমি যখন শুরু করব তার আগে একটা স্টুডেন্ট ডিএনএ সম্পর্কে কমপ্লিট তার আইডিয়া থাকতে হবে। তো আমরা যখন একটা ডিএনএ আঁকি তখন আমাদের এরকম একটা অবস্থা থাকে, তাই না? আমরা যখন ডিএনএটা আঁকি এরকম একটা প্যাচের মতন থাকে। এটা অন্তত তোমরা জানো যে এই প্যাচের মধ্যে কি থাকে, মনে আছে? এরকম দাগ থাকে 1 2 3 4 5। প্রথম প্যাচে 5টা, পরের প্যাচে 6 7 8 9 10টা। এরকমভাবে ডিএনএর সবগুলো অংশের মধ্যে এরকমভাবে দাগ থাকে। তো 5টা 5টা করে দাগ থাকে। তো এই প্রতি 5টা দাগ আসলে কি? আসলে এটা কি? এটা হচ্ছে এক একটা নিউক্লিওটাইড। তার মানে একটা পেন্টোজ সুগার, তার সাথে একটা নাইট্রোজেন বেস এবং তার সাথে আরেকটা নাইট্রোজেন বেস এবং হচ্ছে আরেকটা পেন্টোজ সুগার, এরকমভাবে থাকে। তো এই যে থাকে এটা কিন্তু সুগার। এটা যদি অ্যাডেনিন হয় এটা থায়ামিন হবে, এটা হচ্ছে সুগার। এবং আমরা যখন এই যেরকম বক্স করে দেই, এই বক্সের উদ্দেশ্যটা হচ্ছে, এটা অবশ্যই জানো যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। সো এইভাবে কার্বন নাম্বারস আছে। সো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 1 2 3 4 5। তো আমরা যখন কার্বনের সংখ্যা দিয়ে এক্সপ্রেস করি তখন আমরা বলি 3 প্রাইম 3 নাম্বার, 5 প্রাইম। এটা এখানে লাগবে। আমি এর জন্য শর্ট করছি। আচ্ছা, এখন একটু দেখো, এটা যেহেতু 1 নম্বর কার্বন, 2 3 4 5, এটা 5 নম্বর কার্বন। তো ও যখন উপরে থাকে, এই মাথাটা যখন উপরে থাকে, তোমাদের মনে থাকা উচিত এটা কত নম্বর কার্বন? এটা 5 নম্বর কার্বন। এবং ও যখন উল্টায় থাকে, সো এটা হচ্ছে 5 4 3, এটা 3 নম্বর কার্বন। এই জ্ঞানটুকু ক্লাস 9-10-এর, মানে এক্স্যাক্টলি ক্লাস 10-এর। আমি এতক্ষণ যা বলছি এগুলো হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস 10-এর বায়োলজি বইয়ের 12 নম্বর অধ্যায় শিখে আসছে। হ্যাঁ, এখন আইসা আমরা কি পড়ব? আমরা পড়ব যে এই যে ডিএনএ কি হয়। মাথায় রাখতে হবে একটা জিনিস, এই ডিএনএ থেকে ডিএনএ হয়, আবার ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হয়, আর এই মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন হয়। এই যে প্রসেসটাই আজকের এক্সপ্লেনেশনের বিষয়। এখানে আসলে শেষ করা যাবে না যে কি পরিমাণ জিনিস থাকে। একটা ডিএনএ থেকে ডিএনএ যখন হয় তখন এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। মানে কি রেপ্লিকেশন? মানে ঠিক ফটোকপি তৈরি হওয়া, মানে একদম নতুন আরেকটা জিনিস তৈরি হওয়া। রেপ্লিকেশন মানে হচ্ছে রেপ্লিকা, অনুরূপ আরেকটা সৃষ্টি বা প্রতিরূপ সৃষ্টি, এটাকে প্রতিরূপ বলা হয়। যখন ডিএনএ থেকে এমআরএনএ হয় তখন এটাকে বলা হয় হচ্ছে, মাথায় রাখতে হবে খুব মনোযোগ দিয়ে, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর যখন মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ থেকে যখন প্রোটিন হয় তখন এটাকে বলা হয় ট্রান্সলেশন।
এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ হচ্ছে আজকের ফেসবুক লাইভের টপিক। আজকের ফেসবুক লাইভের টপিক। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে এখানে একটা ডিএনএ আছে, ঠিক এটার থেকে আরও দুইটা ডিএনএ হবে, মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হচ্ছে, এটার নাম হচ্ছে রেপ্লিকেশন। এই ডিএনএটা থেকে যখন আরএনএ হবে, মানে এটা হচ্ছে ডিএনএ, এখান থেকে একটা আরএনএ হলো, আরএনএ কিন্তু এক প্যাচ, সিঙ্গেল স্ট্র্যান্ড। এই ডিএনএ থেকে আরএনএ হলো, এবং এটা কি আরএনএ? এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এই আরএনএটা, এটা থেকে যখন একটা প্রোটিন উৎপন্ন হয় বা প্রোটিন অণু উৎপন্ন হয়, এটা কিন্তু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে এই প্রোটিন হচ্ছে মানে জীবনের একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা না হলে আসলে সেল ডেভেলপমেন্ট হবে না। প্রোটিন দরকার, এবং এই প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের নাম বুঝতে হবে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। আর এই যে প্রোটিন তৈরি হয় কোত্থেকে? মেসেঞ্জার আরএনএ থেকে। এই মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াটাকে ট্রান্সলেশন বলে, মনে থাকবে। আর এই যে ডিএনএ, যেটা নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ থেকে এমআরএনএ হবে, এটাকে ট্রান্সক্রিপশন বলে। তোমাদের বইয়ে আচ্ছা তোমরা ক্যামেরায় বলছো সমস্যা হচ্ছে, কিন্তু আমি আমার আরেকটা সেট দিয়ে কিন্তু দেখছি, এখানে তো আমি ঝাপসা দেখছি না, আমি জানি না কেন। ক্যামেরা প্রবলেম হচ্ছে, আমি নট শিওর, হওয়ার কথা না। আচ্ছা, এই যে যারা বলতেছো কমেন্টের জন্য কিছু বোঝো না, তোমরা হচ্ছে দয়া করে যে কমেন্টটাকে এখান থেকে ধরে সরায় দাও। ফেসবুকের লাইভের কমেন্ট সরায় দেওয়া যায়। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট, সরায় দাও। এই যে আমি সরাই ফেলছি, এখানে তো কমেন্ট দেখা যাচ্ছে না। সুতরাং যাদের কমেন্ট পড়ার দরকার নাই বা দেখারও প্রয়োজন নেই, জাস্ট আঙ্গুলে ধরে সুইপ করে সরাই ফেলো। ওকে, আচ্ছা, এই যে কাদের রেদওয়ান, ও তো ক্লিয়ার দেখতেছে। আবার স্যার আবির, কেমন নাম? আচ্ছা, ও ব্লার প্রবলেম হচ্ছে, আই এম নট শিওর। এই যে একজন তামিম আহমেদ তুর্য, ও বলছে সব ঠিক আছে। তুর্য অনেক দিন থেকে আমাদের সাথে যুক্ত আছে, থ্যাংক ইউ তুর্য। ওকে, এতটুকু হচ্ছে আজকের লাইভের বেসিক, মানে এতটুকু বোঝাই লাগবে। মানে এইটা হচ্ছে মানে শর্ট ডেসক্রিপশনের শর্টেস্ট ইন্ট্রোডাকশন। আজকের আমাদের টপিক এই তিনটা টপিক। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। সত্যিকার অর্থে বলতে গেলে যদি একটা স্টুডেন্টকে খুব মনোযোগ দিয়ে বোঝাইতে হয়, তাহলে এই 3 টপিক এক বেলাতে বোঝানো খুবই কষ্টসাধ্য। এটা আমার কাছে যদি ইন্টারের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট একদম প্রথমে বসে, তাহলে আমার মিনিমাম তাকে বোঝাইতে 6 ঘন্টা লাগবে। কেন? কারণ এটা 6 ঘন্টা যে কেন লাগে তার প্রমাণ আমি অলরেডি দিয়ে রেখেছি। আমি 6টা ভিডিও সিরিজ দিয়েছি, যেখানে আমি 50% কাভার করতে পেরেছি। আজকে সেই 6 ঘন্টার পিনড্রপ, মানে একদম এটাকে নির্যাস নিয়ে এসে 30 মিনিটে বলবো কিভাবে। এই যে রেপ্লিকেশন, এটা মানে কি? মানে হচ্ছে এটা ডিএনএ। তো এটা যেহেতু ডিএনএ, এই ডিএনএটাকে বলা হয় মাতৃসূত্র বা মাদার ডিএনএ। আর এই যে একটা ডিএনএ থেকে নতুন 2টা ডিএনএ হইল, এটার নাম হচ্ছে অপত্য ডিএনএ। মানে হচ্ছে নতুনভাবে আসছে, নতুন ডিএনএ। তো এই যে মাতৃ থেকে যে নতুন ডিএনএ হলো, এটা 3 ভাবে হতে পারে, 3 ভাবে। নাম্বার 1, প্রথমে আমি যদি বলি, এটার নাম হচ্ছে সংরক্ষণশীল। ইংরেজি হচ্ছে কনজারভেশনাল। তা আমি যখন এটাকে বাংলায় লিখছি, আসলে এটা বাংলায় লিখতে হচ্ছে এখন, বাট অ্যাকচুয়ালি এটা ইংলিশে প্র্যাকটিস করা ভালো। সংরক্ষণশীল, এটা হচ্ছে
অর্ধ সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল। আরেকটা হচ্ছে বিচ্ছুরণশীল। এখন ইংলিশ কি? এটা হচ্ছে কনজারভেশনাল, এটা সেমি কনজারভেশনাল, এটা হচ্ছে ডিসপারসিভ। মানে কি? এটার মানেও আমি বলেছি, আমি অলরেডি, তোমরা একটু ভিডিও সার্চ করলেই পাবা, টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন নামে একটা ভিডিও আছে, টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন। সেখানে দেখবা আমি এই কথাগুলোই বলেছি যে একটা ডিএনএ, মনে করো যে এটা মাদার ডিএনএ, হ্যাঁ, তো মাদার ডিএনএতে কি থাকে? আমি যদি একটা ডিএনএ বলি, আমি যদি ডিএনএটাকে সোজা করে চিন্তা করি, তাহলে ডিএনএর একটা সূত্র থাকে 5', এটা 5', মানে 5 নাম্বার কার্বনটা আগে। তাহলে এখানে 3 নাম্বার কার্বন, এখানে হচ্ছে 3 নাম্বার কার্বন, এখানে হচ্ছে 5 নাম্বার কার্বন, তাই তো? এরকম একটা সূত্র থাকে। তো এই যে সূত্র থাকে, এই সূত্রটা থেকে নতুন 2টা হবে। কিভাবে হবে আমি একটু বলি। যদি এরকম হয় যে এটা হচ্ছে 5', 3', 5', 3', একটা ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএ থেকে 2টা ডিএনএ হচ্ছে, 2টা। তাহলে ওই 2টা ডিএনএও মনে করো এরকম, একটা 5', 3', 3', 5', আর আরেকটা হচ্ছে একদম নূতন, এটা নূতন, এটা হচ্ছে 5', 3', 3', 5'। তাহলে এইরকম একটা ডিএনএ থেকে যদি একদম একটা ডিএনএ, 2টা ডিএনএ হলো, কিন্তু এটা কিন্তু মাদার ডিএনএ, এটা নতুন 2টা ডিএনএ। এই ডিএনএটা একদম এটার মতন, কিন্তু এই ডিএনএটা নূতন। তাহলে একটা মাতৃ ডিএনএ থেকে যদি আরেকটা 2টা ডিএনএ তৈরি হয় যার একটা মাতৃসূত্রের অনুরূপ, আর একটা একদমই নতুন, এই ধরনের রেপ্লিকেশনকে সংরক্ষণশীল বা কনজারভেশনাল বলে, কনজারভেটিভ হাইপোথিসিস, মনে থাকবে। আর যদি এরকম হয় যে এখানে একটু ওলট পালট লেগেছে, কীরকম, এটা ডিএনএ, দ্যাট ইজ ওকে। এখন এইটা হচ্ছে পুরাতনটা, তার সাথে এটা হচ্ছে নূতন, 3', 5'। এইটা কিন্তু নূতন, তার সাথে এইটা পুরাতন। অবশ্য পুরাতনের ক্ষেত্রে এটা হবে 3', 5', এটা হবে 5', 3'। তো এই যে ডিএনএটা, এই ডিএনএটার মধ্যে এটার একটা অংশ আছে, আবার এটার মধ্যে এটার একটা অংশ আছে। এই ডিএনএর মধ্যে এটা একটা নূতন, এটাও একটা নূতন। তাহলে এই 2টার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। তাহলে অর্ধ সংরক্ষণশীল মানে কি? অর্ধেকটা সংরক্ষিত থাকবে। এই ডিএনএটার 2টা সূত্র, তার একটা সংরক্ষিত আছে এখানে, একটা সংরক্ষিত আছে এখানে, এই জন্য এটার নাম সেমি কনজারভেশনাল। আর এটার নাম যে সেমি কনজারভেশন, এই নামটা প্রথম দিয়েছে স্টেন্ট, নামটা দিয়েছে কে? স্টেন্ট। এই যে সেমি কনজারভেশনাল না, এই নামটা দিয়েছে স্টেন্ট। স্টেন্ট দিয়েছে, সালটা হচ্ছে 1957 সাল। এটা সেমি কনজারভেশনাল। আর এই প্রসেসটাকে, সেমি কনজারভেশনাল প্রসেসটাকে, এটাকে আরও স্থায়ী করেছেন মেসেলসন। তোমাদের এই সায়েন্টিস্টদের নামগুলো দেওয়া আছে। স্টাহল, একজনের নাম হচ্ছে স্টাহল, আরেকজনের নাম হচ্ছে মেসেনসল। এই 2জন বিজ্ঞানী এনারা পরীক্ষা করেছেন এবং ডিএনএ যে রেপ্লিকেট হয় অর্ধেকটা সংরক্ষিত থাকে, এইটা এক্সপ্লেন করেছেন। তোমাদের বইগুলো আছে। এবং এই যে ডিএনএর সাথে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের যে একটা সম্পর্ক, এই সুন্দর সম্পর্কটা হচ্ছে জীবনের এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে বলা হয় মৌল প্রত্যয়। নামটা মনে রাখতে হবে, নেভার মিস ইট। এটার নাম হচ্ছে, এই যে ডিএনএর সাথে আরএনএর বা প্রোটিনের যে সম্পর্ক, এটার নাম হচ্ছে মৌল প্রত্যয়। দ্যাট ইজ দ্য সেন্ট্রাল ডগমা অফ লাইফ। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এটাকে বলা হয় জীবনের কেন্দ্রীয় প্রত্যয় বা মৌল প্রত্যয়। শব্দটা হচ্ছে মৌল প্রত্যয়, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। কি প্রত্যয়? Because this is a beautiful relationship between the nucleic acid and the proteins. কারণ এগুলো না হইলে তো সেল হবে না,
সেল হওয়ার জন্য এগুলো দরকার। সো দ্যাট ইজ ওয়াই দ্যার ইজ এ রিলেশনশিপ বিটুইন দিস নিউক্লিক অ্যাসিড অ্যান্ড দিস সর্ট অফ প্রোটিনস অ্যান্ড আদার মলিকিউলস যেগুলো দিয়ে বডি ডেভেলপ করতেছে, আমরা বেঁচে আছি। সো এই ক্রিটিক্যাল থিংস, এই যে মজার জিনিসগুলা, এই যে সম্পর্ক, এটার নাম কি? সেন্ট্রাল ডগমা। মনে থাকবে। এইবার তুমি যদি রেপ্লিকেশনে আসো, তোমাকে আমি আবারও বলি, যেহেতু আমি অলরেডি এটা ব্যাখ্যা করেছি, তোমরা যারা দেখছো এই ব্যাখ্যাটা অলরেডি দেওয়া আছে, তো আমি তোমাদেরকে একটু সহজ করে মনে রাখার জন্য বলি যে একটা, ধরো এটা হচ্ছে ডিএনএর একটা স্ট্র্যান্ড, হ্যাঁ, এটা ডিএনএ, যদিও ডিএনএটা আমরা বাঁকা করে আঁকছি না, সহজ করে আঁকতেছি। এটা 5', এটা 3', তাহলে এটা 3', এটা 5'। আমাদের বডিতে যে সেল আছে এটা কয় ধরনের? 2 ধরনের, মনে আছে? কি কি? একটা হচ্ছে আদিকোষ, যেটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, আর এটা হচ্ছে প্রকৃত কোষ, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেলের যে ডিএনএ, এই ডিএনএটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কুলার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। মানে ডিএনএটা হচ্ছে এইরকম বৃত্তাকার। তো সেই ডিএনএ কিন্তু ডাবল হ্যালিক্স। তো ডাবল হ্যালিক্স যদি হয়, ডিএনএটা হচ্ছে এইরকম, হ্যাঁ, ডাবল হ্যালিক্স। কিন্তু ইউক্যারিওটিক জীব যারা, মানে হচ্ছে প্রকৃত কোষী যারা, তাদের ডিএনএটা হচ্ছে লিনিয়ার ডিএনএ, মানে সোজা ডিএনএ। কেমন? ডিএনএটা হচ্ছে একটা সূত্র হচ্ছে এইরকম, আর একটা সূত্র হচ্ছে এইরকম, তাই না? তাহলে এই ডিএনএটা কেমন? এটার নাম হচ্ছে সার্কুলার, আর এটা লিনিয়ার, মানে সোজা। এই ডিএনএটার রেপ্লিকেশন যেখান থেকে স্টার্ট হবে, সেইখানে একটা বাবল তৈরি হবে। বাবল, মনে করো যে ডিএনএ রেপ্লিকেশনটা ধরো এই অংশ থেকে স্টার্ট হয়েছে, তখন দেখা গেল যে এখানে এভাবে একটা বাবল হয়েছে। এই যে রেপ্লিকেশন বাবল, এটা কেবলমাত্র আদিকোষী জীবের নিউক্লিয়াসে যে ডিএনএটা আছে সেখানে এরকম হবে। আর যেটা লিনিয়ার ডিএনএ বা সূত্রাকার ডিএনএ, যদিও ডাবল হ্যালিক্স, এটার যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে এটার নাম হচ্ছে ORI। এটার নাম কি? এটার নাম হচ্ছে অরিজিন অফ দ্য রেপ্লিকেশন, সূচনা বিন্দু বলে। তো যেখান থেকে শুরু হয়, দেখো মনে করো যে ডিএনএর পার্টটুকু হচ্ছে এইরকম। তো এখন ডিএনএটার এখানে কি থাকে? এখানে যদি অ্যাডেনিন থাকে, এখানে থায়ামিন থাকে, রাইট? যদি সাইটোসিন থাকে, এখানে গুয়ানিন থাকে। ডিএনএর ক্ষেত্রে এখানে গুয়ানিন থাকলে সাইটোসিন থাকে, এখানে থায়ামিন থাকলে এখানে অ্যাডেনিন থাকে, এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে থায়ামিন থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, দ্যাট ইজ অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডাবল বন্ড, হাইড্রোজেন। সাইটোসিন গুয়ানিনের মধ্যে ট্রিপল বন্ড। এগুলো না বুঝলে পুরো লাভ হবে না। এখানে ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। তো যখনই তুমি এ আর তোমাদের যাদের মনে হয় যে আমাদের এইরকম একটা ফেসবুক লাইভে পড়াতে, এই যে কষ্ট করে পড়াচ্ছি, আর তোমরা যারা এখানে মজার মজার কমেন্ট করছো, এদের জীবনে কিছু করতে পারবা বলে তোমাদের মনে হয়? আমার এখানে আমি স্টুডেন্টকে পড়াচ্ছি কেন? কারণ হচ্ছে এই লকডাউন সিচুয়েশন না থাকলে আমি কখনো ফেসবুক লাইভে আসতাম না। কারণ আমি আমাদের স্কুলে ক্লাস নিই 2017 থেকে। লকডাউনের আগে 3 বছরে আমি ফেসবুক লাইভে আসছি 4 বার। আর এই লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি ফেসবুক লাইভে রেগুলার আসতেছি, শুধুমাত্র যাতে তোমাদের লেখাপড়াটায় কিছুটা হইলেও লাভ হয়। তো তোমরা যদি তোমাদের এমবি খরচ করে, হ্যাঁ, ওয়াইফাই আছে বলে হচ্ছে একটা ফেসবুক লাইভে এসে যদি মনের মতন করে খালি মজা লাগতে থাকে, সব কিছুতে খালি ফান মনে হয়, জীবন তোমাকে একদিন ফান বানায় ফেলবে। সেদিন মনে করো যে চোখের পানিতে ল্যাপ তোষক ভিজে যেতে পারে,
এবং বালিশ ভিজে যেতে পারে, সেদিন কেউ দেখবে না। তোমাদেরকে একটু সিরিয়াসলি বলি, যদি তোমার মনে হয় যে এই লাইভে যাদের উদ্দেশ্য, আমি আগেই বলেছি এটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য, তোমরা যারা এসএসসি স্টুডেন্ট তোমাদের মাথা ঘোরাচ্ছে দেখে কি বলতেছে স্যার এগুলো, তোমরা দয়া করে চলে যেতে পারো। কিন্তু ইন্টারের যাদের দরকার তারা দেখবে। তোমাদের এই ধরনের ফানি কমেন্ট করার কোনো দরকার নাই, নো নিড। তোমরা যদি আমার কষ্ট বুঝতে না পারো, একদিন তুমি যখন কষ্ট করবে আরেকজনের জন্য, সেও তোমাকে পাত্তা দিবে না। সেদিন বোঝা যাবে যে লাইফ ইজ লাইক এ মিরর, কেমন লাগে। ডোন্ট ডু ইট। ওকে, এইবার আচ্ছা, এবার এখানে এই আর একটা কথা বলে নিই। এই ফেসবুক লাইভে ইন্টারের স্টুডেন্ট তোমরা যারা পুরো বাংলাদেশের, যারা ফেসবুক লাইভটা পরে দেখবা বা যখনই দেখো, আমি জানি আজকের ফেসবুক লাইভে তুলনামূলক আমার ফেসবুক লাইভে অন্তত 12 থেকে 1500 জন থাকে একসাথে, কিন্তু আজকে আমি জানি যে কম থাকবে, কারণ ইন্টারের স্টুডেন্ট আমাদের স্কুলে কম থাকে, মানে সামহাও কম। কিন্তু যারা থাকতেছে তাদের অন্তত উপকারের জন্য বলি, এই টপিক খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া বইয়ে থাকলেও অনেক স্টুডেন্টের কাছে এটা এমনিতে একটা ভীতির বিষয়। এই কারণে আমি এত টপিক থাকতে এই টপিকটা নিয়ে কথা বলছি, যাতে অন্তত পক্ষে একটু লাভ হয়। খেয়াল করতে হবে বিষয়টা। এখন এইখানে এই যে হাইড্রোজেন বন্ড, এরা যদি এখন একটার সাথে লেগে থাকে, তাহলে তো রেপ্লিকেশন হবে না, মানে একটা থেকে দুইটা হবে না। আচ্ছা, এটার ব্যাখ্যা বলছি। তোমরা যখন সেল ডিভিশন পড়ো, কোষ বিভাজন পড়ো, তখন কি বলো যে একটা কোষ থেকে টুক করে দুইটা কোষ হয়ে গেল। ক্লাস 9-10 স্টুডেন্ট সবাই মুখস্থ পারে, মাইটোসিস বিভাজন হইল এমন এক বিভাজন যে বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ হবে। ঠাস করে বলে দেয়। একটাবার চিন্তা করছো যে তাইলে ঘটনাটা কি ঘটলো? এটার ভিতরে তো নিউক্লিয়াস থাকে। ছোটবেলায় পড়েছো মানুষের নিউক্লিয়াসে 46টা ক্রোমোজোম থাকে, 23 জোড়া। তো আবার কি বলো, টিচার যখন জিজ্ঞেস করে মুখস্থ বলে দাও যে এই 46টা ক্রোমোজোম এখানেও থাকবে, এখানেও থাকবে, তাই বলো না মাইটোসিসে? তো এই যে 46টা ক্রোমোজোম যে হয়, কেমনে হয়? এই ক্রোমোজোমগুলো ডাবল ডাবল হয় কিভাবে? তখন মাথায় আসতে হবে যে আগে একটা ডিএনএ ছিল, এখন দুইটা ডিএনএ হচ্ছে। একটা ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ হচ্ছে, এই ডিএনএর মধ্যে যা কিছু আছে এই ডিএনএ তো তাই তাই আছে। কিভাবে? এই যে কিভাবে, এই কিভাবের উত্তর হচ্ছে এই রেপ্লিকেশন। কারণ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হচ্ছে। এই যে রেপ্লিকেশন, এটাকে সোজা বাংলায় ফটোকপি চিন্তা করো, যে তুমি একটা ফটোকপি পেজ করতে দিচ্ছ, ওই পেজে যা আছে ওই পেজে তাই আছে। ঠিক রেপ্লিকেশনটা হচ্ছে এরকম। এখন তুমি বলো যে এই দুটা শব্দ বলে দিলাম, একটা হচ্ছে রেপ্লিকেশন বাবল আর একটা হচ্ছে অরি। এবার চিন্তা করো একটা ডিএনএর ভিতরে কি থাকে, এখানে অ্যাডেনিন, থায়ামিন, থায়ামিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এগুলা কিন্তু লেগে আছে ওই যেভাবে। তো এটা ছুটাইতে হবে। তো ছুটাইতে গেলে এই ডিএনএটার এই সূত্র আর এই ডিএনএটার এই সূত্র আলাদা হইতে হবে। ডিএনএটার সূত্র দুইটা আলাদা হইতে হবে। হ্যাঁ, এরকমভাবে আলাদা হইতে হবে। আলাদা হইল? আলাদা হইতে হবে। এই আলাদা করার জন্য একটা এনজাইম কাজ করে। এই এনজাইমের লিস্ট মনে না রাখলে, এই রেপ্লিকেশন বুঝে লাভ হবে না। নাম্বার 1 যে এনজাইম, এটার নাম হচ্ছে হেলিকেজ। কি এনজাইম? হেলিকেজ এনজাইম। কি করে হেলিকেজ এনজাইম? এই বাধাগুলাকে, এই হাইড্রোজেন বন্ডগুলাকে ভেঙে ফেলে। মনে থাকবে? তাহলে এখানে একটা হেলিকেজ এনজাইম কাজ করে। তারপর কি করলো? আলাদা হইল। তো আলাদা হওয়ার ভিতরে কিন্তু একটা মজা আছে। এখানে যদি অ্যাডেনিন থাকে, এখানে কি ছিল? থায়ামিন। এখানে সাইটোসিন থাকলে এখানে কি ছিল? গুয়ানিন। আলাদা করছে, কিন্তু আলাদা করেও কিন্তু সারে নাই, এখানে কিন্তু আবার প্যাচ আছে এখানে। তার মানে কি? তার মানে হচ্ছে ডিএনএ এর সিগমেন্টটা তো অনেক লম্বা, ওর যে কোনো একটা জায়গায় স্টার্ট হয়। যেই জায়গাটাতে স্টার্ট হয় এটার নাম হচ্ছে
কি সূচনা বিন্দু বা অরি, এবং এটা দেখতে কিসের মতন? এটা দেখতে এরকম ওয়াই এর মতন। এটার নাম হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এটার নাম কি? রেপ্লিকেশন ফর্ক। ক্লিয়ার? ফর্ক মানে চামচ, চামচের মতো দেখতে, কঠিন কিছু না। এখন এই যে রেপ্লিকেশন ফর্ক, তো এখন এখানে কি থাকলো? গুয়ানিন থাকলে সাইটোসিন, অ্যাডেনিন থাকলে থায়ামিন, থায়ামিন থাকলে অ্যাডেনিন, এরকম এরকম। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে ও যখন এটাকে খুলে ফেললে এরা আবার জোড়া লাগানোর একটা টেন্ডেন্সি থাকে। কারণ তুমি দেখবা দড়ির মধ্যে যদি একটা প্যাচ লাগে তাহলে প্যাচ কিন্তু আবার লাগে যাওয়ার একটা টেনশন কাজ করে। টেনশনটাকে রিলিজ করার জন্য একটা এনজাইম আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে টোপো আইসোমারেজ। যদিও বইটাতে গাইরেস এবং এপি আইসোমারেজের নাম দেওয়া আছে, কিন্তু এটা হবে টোপো আইসোমারেজ। শব্দটা হচ্ছে টোপো আইসোমারেজ। হ্যাঁ, আইসোমারেজ। এরপরে এরা দুইটা আলাদা হইল। এই দুইটা যাতে আর জোড়া লাগতে না পারে এটার জন্য এই সূত্রের সাথে কিছু প্রোটিন লাগা থাকে, প্রোটিন, বাঞ্চ অফ প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে SSBP অথবা SSSP। বলে স্যার কি বলেন এগুলা? হ্যাঁ, এটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড স্টেবিলাইজিং প্রোটিন। দিজ আর দ্য প্রোটিনস যেগুলা এটাকে ধরে রাখে। এবার তোমরা একটু যদি তোমাদের বইয়ে এটা দেওয়া আছে না, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি প্রয়োজন, ডিএনএ রেপ্লিকেশন কিভাবে কাজ করে, তোমাদের বইটাতে এগুলা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এবং তোমাদের আসলে অনেক কিছু আসতেছে ব্রেনে, কিন্তু আমি জানি এটা যদি বলা শুরু করে আজকের লাইভ 12টা-1টা বেজে যাবে, কিন্তু এটা ফিজিবল না। তোমরা এখানে দেখো 3টে এনজাইমের নাম বলেছি, হেলিকেস, টোপোআইসোমারেজ, SSBP। এবার মজার ব্যাপারটা কোথায় দেখো, এটা একটু মুছি। হ্যাঁ, তোমার এইটা যদি 5 নাম্বার কার্বন হয় তাহলে এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, ওকে? আর এটা যদি 5 হয় তাহলে এটা 3, এটা 5। এতটুকু তোমরা বোঝো। এখন মজার ব্যাপার হচ্ছে এইবার একটা এনজাইম আসবে, ওর নাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। যেহেতু ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে, সুতরাং ডিএনএ রেপ্লিকেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এটা মাথায় রাখতে হবে। বাংলা লিখতে হবে না ইংলিশে লিখতে হবে? আসলে ইংলিশে ডিএনএ পলিমারেজ, হ্যাঁ, শব্দটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এই এনজাইমটার গুরুত্বপূর্ণ কাজ আছে। তার সাথে আরেকটা এনজাইম আছে, এটার নাম হচ্ছে প্রাইমেজ। আচ্ছা, আমি এনজাইমগুলোর নাম আগে লিখি। প্রাইমেজ একটা এনজাইম, তারপরে ডিএনএ পলিমারেজ 1, এটা একটা এনজাইম, তারপরে ডিএনএ লাইগেজ একটা এনজাইম, এখানেই কাজ করবে। আবার নিউক্লিয়েজ একটা এনজাইম। এই যে এতগুলা এনজাইম প্রোটিন একটা কাজ করতেছে, এই কারণে এই গ্রুপটাকে বলা হয় রেপ্লিসোম। শব্দটা হচ্ছে রেপ্লিসোম। এই রেপ্লিসোম হচ্ছে the bunch of enzymes and proteins those who actually will working on the DNA replication process. এদেরকে একসাথে কি বলে? রেপ্লিসোম। আচ্ছা, এবার কোনটার কি কাজ? এবার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নাম্বার কার্বনের, এই যে 3 নাম্বার সূত্রের 3 নাম্বার কার্বনের একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, যেটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। সেই ফাংশনাল গ্রুপে তোমাদের বইয়ে আছে, একটু খেয়াল করে দেখো, সেখানে একটা প্রাইমার যুক্ত হবে। প্রাইমার
প্রাইমার। এই প্রাইমার হচ্ছে কি, আরএনএ, ছোট ছোট আরএনএর নিউক্লিওটাইডের একটা শৃঙ্খল, এটা তৈরি করবে এই যে প্রাইমেজ এনজাইম। তো প্রাইমার যখন উৎপন্ন হবে তখন প্রাইমারগুলা এখানে এসে লাগতে থাকবে এই ডিএনএর সূত্রের সাথে। কেমনভাবে লাগবে? 3 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে লাগবে 5 নাম্বার কার্বনের, মানে ওর যে 5 নাম্বার কার্বন, আরএনএর যে পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনের মধ্যে একটা ফসফেট গ্রুপ থাকে। এটা তো অ্যাটলিস্ট তোমাদের জানা উচিত। এই ফসফেট গ্রুপটা এসে হাইড্রোক্সিল গ্রুপের সাথে লাগে, একটা, দুইটা, তিনটা, এরকম করে ওর উপরে ও যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে, এবং ও এক একটা নিউক্লিওটাইডকে কেন্দ্র করে সোজা 3 থেকে 5, যদিও এটা মাথায় রাখতে হবে, ডিএনএ রেপ্লিকেশন হয় 5 নাম্বার কার্বন থেকে 3 নাম্বার কার্বনের দিকে অলওয়েজ। কার? ওর নিজের। যেই প্রাইমারটা যুক্ত হচ্ছে হয়ে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস শুরু হইল, এটা কোন দিক থেকে কোন দিকে হবে? 5 থেকে 3। কার? ওর নিজের। এই যে ওর নিজের 5 আর 3, তো কাকে কেন্দ্র করে ঘুরতেছে? এটাকে কেন্দ্র করে ঘুরছে, সুতরাং এটা হবে মাতৃসূত্র বা টেমপ্লেট। কি হবে? টেমপ্লেট। মনে থাকবে, এই টেমপ্লেটকে কেন্দ্র করে, যেটাকে বাংলায় বলে ছাঁচ, ছাঁচ বা টেমপ্লেট, এই টেমপ্লেট রিদেকা এস, সুন্দর বলেছ, এসএসবিপি। আচ্ছা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সাবাস। মেহেরিন আক্তার নওমি, গুড স্যার। এই ভিডিও থেকে বিস্তারিতভাবে 2টা ভিডিওতে ভাগ করে দেন। আফসার আলী বিন আনামুল, আমি 6টা ভিডিও দিয়েছি, তুমি একটু দেখে নিও। আচ্ছা, ওকে ওকে স্যার। এসএসএসপি মিনিংটা একটু বলেন। সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্যাবিলাইজিং প্রোটিন। ওকে, এরপর কি হয়? তো এই সুতাটা যেটা নতুনভাবে যুক্ত হচ্ছে, এটা কিন্তু ডিরেক্টলি, সরাসরি, নিরবিচ্ছিন্নভাবে যুক্ত হইতে পারে। এ কারণে এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড মানে হচ্ছে অগ্রগামী সূত্র। এবার মজার ব্যাপারটা হচ্ছে এখানে এসে তা হয় না। এই যে ওর কিন্তু 3 লাগবে, 3, এটা কিন্তু 5, এখানে হবে না। কেন হবে না? এবার ও হচ্ছে 3 থেকে যুক্ত হয়, তখন প্রাইমারগুলা এই ওর যে 3, 5 এখানে সরাসরি যুক্ত হইতে পারে, কিন্তু এখানে আইসা সেটা পারে না। না পারার কারণ হচ্ছে ওর 3 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল যেই মূলকটা আছে সেইটাকে দরকার। এ কারণে ও হচ্ছে উল্টা দিক থেকে আসে, এদিক থেকে আসে, এবং এই দিক থেকে ও যখন আসতে থাকে, মজার ব্যাপারটা খেয়াল করো, এদিক থেকে যখন আসতে থাকে তখন একটা ছোট ছোট প্রাইমার করে যুক্ত হয়, আর ডিএনএ পলিমারেজ 1 আইসে সেই প্রাইমারটাকে উঠায় দেয় পরে এখানে একটা করে, কারণ এখানে ডিএনএ হইতে হবে, আরএনএ রেখে তো লাভ নাই। প্রাইমার তো একটা আরএনএ, তো প্রাইমারগুলোকে সরাই দিতে হবে। প্রাইমার যুক্ত হবে কিন্তু সরাই দিবে ডিএনএ পলিমারেজ 1, এবং ডিএনএ পলিমারেজ 3 সবার শেষে এসে এটাকে একদম সোজা করবে। কিভাবে? যখন এখানে ছোট করে যুক্ত হয়, ডিএনএ পলিমারেজ 1 যুক্ত হওয়ার আগে প্রাইমার যখন যুক্ত হয় তখন ও এইভাবে আসে। এটা খেয়াল করো, 3 থেকে 5-এর দিকে এই ডিরেকশনে যায়, আর 5 থেকে 3-এর দিকে এই ডিরেকশনে আসে। আসার সময় এরকম ছোট ছোট ভাগ হয়, 1, 2, 3টা, 1, 2, 3টা, এরকম ছোট ছোট ভাগ হতে থাকে। এই ছোট ছোট ভাগ হয়ে যখন প্রাইমার যুক্ত হয় তখন ডিএনএ পলিমারেজ 1 আইসে এগুলোকে উঠায় দিয়ে তখন নতুনভাবে ডিএনএটা তৈরি হতে থাকে। এবং এই ডিএনএ তৈরি হওয়ার সময় এখানে মাঝে যে গ্যাপগুলো দেখা যাচ্ছে, যে খণ্ড খণ্ড আকারে যুক্ত হয়, এই খণ্ডটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। এটার নাম হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্টস বা ওকাজাকি খণ্ড।
সায়েন্টিস্টের নামে হয়েছে এটা। তো যখন এখানে গ্যাপ হয় তখন এই গ্যাপ ফিল আপ করার জন্য কোন এনজাইম? ডিএনএ লাইগেজ। এছাড়াও নিউক্লিয়াস এনজাইম একটা কাজ করে, ওর কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1 এবং নিউক্লিয়াস এনজাইমের একটা কমন ফাংশন আছে, সেটা হচ্ছে এখানে মনে করো কি হওয়ার কথা? অ্যাডেনিন থাকলে থায়ামিন হওয়ার কথা, সাইটোসিন থাকলে গুয়ানিন হওয়ার কথা। কিন্তু কোনো জায়গায় যদি সাইটোসিনের জায়গায় গুয়ানিন না হইয়া অ্যাডেনিন চলে আসে, তাইলে তো এটা হইল না, ভুল হয়েছে। এটাকে বলা হয় মিসম্যাচ। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে মিসম্যাচ। মিলে নাই। এই যে মিলে নাই, এই মিলে নাইটাকে ঠিক করার জন্য প্রুফ রিডিং করতে হয়। প্রুফ রিডিং শব্দটা হচ্ছে প্রুফ রিডিং। এবং প্রুফ রিডিং করার পরে এই ডিএনএটা লেগে লেগে এখানে একটা সুন্দর আরেকটা ডিএনএ তৈরি হবে। তাইলে এখানে প্রথমে একটা ডিএনএ ছিল, এখন হচ্ছে 2টা ডিএনএ। এটা এরকম সরাসরি চলে যাবে আর এটা এই পাশে আসবে। যেই সূত্রটাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, এখন তুমি চিন্তা করো এটা কেন সেমি কনজারভেশনাল? সেমি কনজারভেশনাল এই কারণে, এই যে সূত্রটা এটা মাতৃসূত্র আর এটা নূতনটা, এটা মাতৃসূত্র, এটা নূতনটা। যেহেতু এখানে মাতৃসূত্র, এখানে একটা অর্ধেক আছে, এখানে একটা অর্ধেক আছে, এই জন্য এটার নাম হচ্ছে সেমি কনজারভেশনাল প্রসেস অফ রেপ্লিকেশন। আমি কয়টা বাজে এখন? এতক্ষণ ধরে যতটুকুর মধ্যে স্যার মিসম্যাচের জন্য কি মিউটেশন হয়ে থাকে? কঠিন প্রশ্ন। আসলে মিউটেশন অন্যরকম বিষয়। মিউটেশনে ডিএনএর যে পরিবর্তনগুলো হয় সেটা একটা ডিফিকাল্ট একটা কোয়ালিটিতে এবং ডিফিকাল্ট একটা এক্সপ্লেনেশন দরকার। মিউটেশনটা তুমি আরেকটু স্টাডি করো, এটার মানে রিজনটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, আমার স্কুলে যে ওইখানে 22 তারিখ থেকে আমাদের এসএসদের প্রিটেস্ট শুরু। হোসাইন মাহমুদ সজীব, এই কথা এখানে বলে তো লাভ নাই। কেন এখানে আলাপ করছো এটা? স্মলার ওকাজাকি ফ্র্যাগমেন্টস টু শুধু ইউক্যারিওটিক ডিএনএ স্পেশালিটি, রাইট? ইয়েস। আফিফা আর রুশবা এইসব। ওকে রোমিও, তুমি 1% বুঝলাম বলেছ, কারণ তুমি 99% চেষ্টা করো নাই, তাই তুমি 1% বুঝছো। তুমি সেদিন 100% বুঝবা, তুমি যেদিন 100% নিজে চেষ্টা করবা। ওকে 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 মিসম্যাচ। ওকে, এরপরে এই যে আমি এখানে যতটুকু বললাম, এখানে যে পরিমাণ কথা আসলে বলার দরকার সেই পরিমাণ কথা বলা যায় নাই, কারণ সময়ের আমার আরেকটা জিনিস বলতে হবে। এখানে টপিক যেগুলো আমি একটু বলে দিই, বিকজ আমি এগুলো অলরেডি এক্সপ্লেন করেছি। আমি একটু আগে লিঙ্ক দিয়েছি ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের। তোমাদের যাদের দেখতে মন চায় একটু সার্চ বক্সে, ইউটিউবের সার্চ বক্সে লিখো, পাবা। আমার নামটা সাথে লিখতে হবে। এইবার এখান থেকে ইম্পর্টেন্ট কী কী, পুরোটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কী কী। এই এনজাইমগুলোর নাম, কোনটা কি করে। আমি এইটারও আলাদা ভিডিও দিয়েছি যে এনজাইমস রিকোয়ার্ড ফর ডিএনএ রেপ্লিকেশন, শুধু এনজাইমের আলাদা ভিডিও, কোনটা কি করে। এবং এই এনজাইমগুলোকে একসাথে বলা হয় রেপ্লিসোম। যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে ওটার নাম হচ্ছে ORI, এবং এটা দেখতে ইসের মতো, চামচের মতো, এটার নাম হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। ওর যেটা 3-5, সেখান থেকেও 5-3 হয়ে সোজা যেতে পারে। এটাকে লিডিং স্ট্র্যান্ড বা অগ্রগামী সূত্র বলা হয়। আর যেটা 5-3 ওইখানে উল্টা হয়ে আসে, এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে, বা এটার নাম হচ্ছে ধীরগামী সূত্র। এরপরে যখন মিসম্যাচ হয়, মানে হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিন হওয়ার কথা গুয়ানিন হয়ে গেছে, সাইটোসিনের সাথে গুয়ানিন হওয়ার কথা থায়ামিন হয়ে গেছে, তখন সেটাকে চেঞ্জ করে ফেলে এবং এটাকে মিসম্যাচ বলে। মিসম্যাচটাকে ঠিক করার জন্য যে প্রুফ রিডিং করতে হয়,
ওকে, ডিএনএ পলিমারেজ 3 এবং নিউক্লিয়াস এনজাইমগুলো করে, এবং ওর যখন গ্যাপ থাকে ওই গ্যাপ ফিলিংয়ের কাজ করে ডিএনএ লাইগেজ এনজাইম। কারণ লাইগেজ মানে হচ্ছে যুক্ত করা। তোমরা যারা এসএসসি বায়োলজির 14 নম্বর অধ্যায়ের বায়োটেকনোলজির টিস্যু কালচারে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, অ্যাকচুয়ালি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রসেসিংয়ের ক্ষেত্রে ডিএনএ কাটার জন্য যে এনজাইম এটাকে পড়েছে রেস্ট্রিকশন এনজাইম, আর ডিএনএ লাগানোর জন্য যে এনজাইম এটা হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। এখানেও তাই, মনে থাকবে। আচ্ছা, এইবার টপওয়াইসোমারেজ কি, একজন কি বলেছে, আফসার। টপওয়াইসোমারেজ একটা এনজাইম ওকে, এনজাইম। এরপর আমি একটু দেখতে চাই, 1 মিনিট। টপওয়াইসোমারেজ আমি একটু দেখে নিই যে তোমাদের। ওকে, পরের টপিকটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। আচ্ছা, এটা যাদের কাছে কঠিন লাগে, যারা পড়েছ, তোমরা একটু আমাকে বলো যে তোমাদের অভিব্যক্তিটা কি ডিএনএ ট্রান্সক্রিপশন যখন পড়েছ। ডিএনএ ট্রান্সক্রিপশনের বিষয়টা হচ্ছে যে একটা ডিএনএ থেকে এমআরএনএ হবে। হ্যাঁ, ডিএনএ ট্রান্সক্রিপশন শব্দটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। সোজা হিসাবে বলি, এখানে কি হবে, একটা ডিএনএ যেটা একটু আগে হইল সেখান থেকে একটা আরএনএ তৈরি হবে, এবং এই আরএনএটা অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ। কেন? কারণ একটা কোষ, এই কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডিএনএ। তো সেই ডিএনএ রেপ্লিকেট হচ্ছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়, নিউক্লিয়াসে, তাই না? আচ্ছা, এবার এই ডিএনএ রেপ্লিকেশন হয়ে যখন ডিএনএ বেড়ে যাচ্ছে, তখন এই ডিএনএ থেকে আরএনএ হইতে হবে, সেটাও হয় নিউক্লিয়াসে। কিন্তু পরের বিষয়টা হচ্ছে, যখন আরএনএ হয়, সেই আরএনএ এই নিউক্লিয়াসের উভয় পাশে কিন্তু ছিদ্র থাকে, এটাকে নিউক্লিয়ার পোর্স বলে, পোর্স, ছিদ্র। এই ছিদ্রগুলো দিয়ে যে আরএনএটা এখানে হবে, সে আরএনএ একদম এখান থেকে বের হয়ে, নিউক্লিয়াস থেকে বের হয়ে ও সাইটোপ্লাজমে চলে আসে, এবং সাইটোপ্লাজমে আইসা ও কাকে খুঁজবে, ও খুঁজবে কোথায় আছে রাইবোজোম, ওর প্রাণের বন্ধু রাইবোজোমকে সে খুঁজবে। কারণ রাইবোজোম ওকে খুঁজতেছে, দুইজনে মিলে বানাবে হচ্ছে প্রোটিন। ওই যে প্রোটিন বানাচ্ছে, এটার নাম হচ্ছে ট্রান্সলেশন। এই কারণে ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে, আর ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন এটা হয় নিউক্লিয়াসের ভিতরে। মনে থাকবে? এবার আসি কিভাবে ডিএনএ থেকে এমআরএনএ হয়। এটা তো আসলে অনেক কথা, একটু শর্ট করে বলি। যেটা মনে করো যে ডিএনএ, এই ডিএনএ এটা হচ্ছে 5-3 ধরো, লম্বা ডিএনএ। হ্যাঁ, এটা লম্বা ডিএনএ, যেহেতু এটা লিনিয়ার ডিএনএ। তো তোমাদের ট্রান্সক্রিপশনে তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে যেটা, আচ্ছা বলে দিই, আসলে এটা আসলে শর্ট করা যাচ্ছে না, 5 থেকে 3-এর দিকে যেটা, এটার নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ড মানে বলেন কি বিষয়টা? বিষয়টা হচ্ছে এই 5-3 সূত্রের মধ্যে যা আছে, ধরো এটা হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, থায়ামিন, গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন, তাই না? এখানে যা আছে ঠিক তাইতেই হবে, ঠিক তাইতেই হবে। খালি ঘটনাটা ঘটবে কোথায়, যেটা হচ্ছে থায়ামিন সেটা চেঞ্জ হয়ে হবে ইউরাসিল। কারণ আমরা জানি আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাইলে ডিএনএ পড়ার সময় আমরা পড়েছিলাম অ্যাডেনিনের সাথে কে থাকে, থায়ামিন। এবার আমরা পড়ব আরএনএ, এইবার কিন্তু অ্যাডেনিনের সাথে ইউরাসিল, নো থায়ামিন। তাহলে 5-3 কার্বন মানে 5-3 মুখী যে সূত্র,
এই সূত্রে যা আছে তাই হবে এখানে। তো এতে অ্যাডেনিনের থায়ামিন, থায়ামিনের অ্যাডেনিন, থায়ামিনের অ্যাডেনিন, গুয়ানিনের সাইটোসিন, অ্যাডেনিনের থায়ামিন, সাইটোসিনের গুয়ানিন, গুয়ানিনের সাইটোসিন, থায়ামিনের অ্যাডেনিন, অ্যাডেনিনের থায়ামিন। এখন ঘটনা হচ্ছে, এটা তো ভালো ছিল, এখন কিন্তু এই ডিএনএর ভেতর থেকে একটা আরএনএ হবে, ডিএনএর ভেতরে একটা আরএনএ হবে, এই যে আরএনএ, সেই আরএনএ ঠিক এই যে এটার আরেকটা নাম আছে সেন্স স্ট্র্যান্ড, আবার এটার আরেক নাম হচ্ছে অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। এখন এই যে আরএনএটা হবে এখানে, এই আরএনএটা অ্যাকচুয়ালি এটার মতন, এই কারণে ওর নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এবার ট্রান্সক্রিপশন শুরু হওয়ার জন্য একটা জায়গা লাগবে যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হইতে হবে, এটাকে বলা হয় স্টার্ট কোডন। তোমাদের বইয়ে আছে স্টার্ট কোডন, তোমাদের বইটাতে একটু কষ্ট করে দেখো স্টার্ট কোডনটা কীরকম, যেখানে 3টা অ্যালফাবেট একসাথে থাকে, মানে অ্যাডেনিন থাকবে, থায়ামিন থাকবে, গুয়ানিন থাকবে। এই বিন্যাসটা ডিএনএর যেখানে থাকবে, ধরো এটা জি, এটা জি, ধরো এটা যদি জি হয় তাহলে এটা সি, এই যে এটিজি একসাথে আছে না, এখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট। এই জন্য এই এটিজিকে বলা হয় স্টার্ট কোডন, হ্যাঁ, এবং এটার স্টপ কোডন আছে, মানে যেখানে গিয়ে ট্রান্সক্রিপশন শেষ হবে। তো এই স্টপ কোডন হচ্ছে এইউজি, এইউএ, এজিইউ। এখন তোমাদের কাছে মনে হইতে পারে কি বলছেন এগুলা, এগুলো হচ্ছে স্টপ কোডন, যেই কোডনগুলা ট্রান্সক্রিপশনটাকে শেষ এটা বোঝায়। এই এইউজি মোস্ট কমন, এইউএ মোস্ট কমন, এগুলো হচ্ছে একটা ট্রান্সক্রিপশন শুরু হবে যে শেষ হবে, মানে একটা ডিএনএ তো লম্বা, কোথায় শুরু কোথায় শেষ এটা নির্দেশ দেয়। এবং যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় সেখানে সর্বপ্রথম মাথায় রাখতে হবে কি, ওই জায়গাটার নাম হচ্ছে ক্যাপ সাইট, এটাকে টাটা বক্স বলে, টাটা বক্স। এটা আমি ব্যাখ্যা করছি অলরেডি, আমার ইয়েতে আছে, ভিডিওতে আছে। তো এখান থেকে যখন শুরু হয়, এই শুরু হওয়ার যে প্রসেস, এটার নাম হচ্ছে ইনিশিয়েশন। ট্রান্সক্রিপশনের 3টা স্টেপ আছে, ইনিশিয়েশন, প্রলঙ্গেশন বা ইলঙ্গেশন, টার্মিনেশন। শুরু হবে, লম্বা হবে, শেষ হবে। ইনিশিয়েশনে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে। ফ্যাক্টর মানে কি, যে এনজাইমগুলা, যেই প্রোটিনগুলা এখানে কাজ করবে, এনজাইমস আর প্রোটিন যারা কাজ করবে, এরা সবাই মিলে স্টার্ট কোডনে যখন একটা প্রোমোটর জিন যুক্ত হয়, তখন ও হচ্ছে কাজ করা স্টার্ট করে। ওই যে কাজ করা শুরু করলো, এই শুরু করার মানে হচ্ছে ইনিশিয়েশন। তাহলে ট্রান্সক্রিপশনের স্টেপ কটা? 3টা, খুব সহজ। প্রথমটা হচ্ছে ইনিশিয়েশন, দ্বিতীয়টা কি, ইলঙ্গেশন বা প্রলঙ্গেশন। সো ইলঙ্গেশন এটার মানে হচ্ছে বর্ধিতকরণ। 3 নাম্বার কি, টার্মিনেশন, মানে কি এবার শেষ হইতে হবে। আচ্ছা, তো ইনিশিয়েশন কি, শুরু হইলো, প্রোমোটার জিন যুক্ত হইলো, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হইলো, ফ্যাক্টর যুক্ত হওয়ার পরে শুরু করলো, ট্রান্সক্রিপশন করা শুরু করলো, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ হওয়া শুরু করলো। তো ডিএনএ থেকে যখন আরএনএ হয়, হইতে 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 যখন স্টপ কোডন আসে, তখন এটা শেষ হয়। মজার ব্যাপার হচ্ছে, যখন ডিএনএ থেকে আরএনএটা হয়ে যায়, ধরো এটা ডিএনএ, আচ্ছা, এখান থেকে আরএনএটা হয়ে বের হলো, আরএনএটা বের হলো। তো এই বের হলে, ধরো আরএনএটা হচ্ছে এখানে, আমি একটু বড় করে আঁকাচ্ছি, ধরো আরএনএটা হচ্ছে এখানে। তোমরা কি আসলে জানো যে এটা আসলে, এটার নাম এমআরএনএ না, এটাকে বলা হয় প্রি আরএনএ বা প্রি এমআরএনএ। কেন? মজার ব্যাপারটা বলছি। ডিএনএ ট্রান্সক্রিপশন হওয়ার পর যে আরএনএটা প্রথম সিনথেসাইজ হইল,
এটার নাম হচ্ছে প্রি এমআরএনএ। কেন? কারণ এই আরএনএটার কিছু কিছু অংশ আছে যেটা থেকে প্রোটিন তৈরি হবে না, মানে পরের যে স্টেজটা ট্রান্সলেশন প্রক্রিয়াটা যে প্রোটিন তৈরি হবে সেই প্রোটিনটা হবে না। যেই প্রোটিন অংশটুকু হবে না, ওই অংশটুকু যেটা থেকে প্রোটিন হবে না ওইটার নাম হচ্ছে ইনট্রন্স। শব্দটা কি? ইনট্রন্স। এটাকে বলা হয় ইন্টারভেইনিং সিকোয়েন্স। হবে না, এটা দিয়ে কাজ হবে না। আর ওই যে যেই পার্টটুকুতে হবে এটার নাম হচ্ছে এক্সনস। এটার নাম হচ্ছে এক্সপ্রেসড সিকোয়েন্স। এক্সপ্রেসড সিকোয়েন্স। ফারজানা ফারহানা, can you give me your contact number? My contact number is given on the Facebook page. স্যার ইন্ট্রন্স, ইন্ট্রন্স মানে হচ্ছে এই যে বললাম যেখান থেকে প্রোটিন সিনথেসাইজ হবে না, প্রোটিন তৈরি হবে না, এটার নাম হচ্ছে ইন্ট্রন্স। দিস ইজ কল্ড ইন্টারভেইনিং সিকোয়েন্স। আর যেখান থেকে হবে দিস ইজ কল্ড এক্সনস। এক্সনস মিন্স এক্সপ্রেসড সিকোয়েন্স। এই তারপরে এখন কি করতে হবে? এই যে এগুলারে বাদ দিতে হবে। কি যে মজার একটা বিষয়, এগুলোকে বাদ দিতে হবে। বাদ দিলে এর সাইজে ছোট হয়ে যাবে। এই যে সাইজে ছোট হইল এরা হচ্ছে এক্স্যাক্টলি আরএনএ, মানে মেসেঞ্জার আরএনএ। এই যে মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হইল, এই মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হওয়ার সময় কি করতে হইল? যেটা দরকার নাই তারে বাদ দিতে হয়েছে। যেটা দরকার নাই দিস আর কল্ড ইন্ট্রন্স। যাদের দরকার তাদেরকে এক্সনস বলে। ইন্ট্রন্সগুলারে বাদ দিয়া এক্সনসগুলাকে নিয়া ও যে বানাইলো এটার নাম হচ্ছে স্প্লাইসিং। নাম কি? স্প্লাইসিং। আর যেই সকল এনজাইম এখানে কাজ করতেছে এটার নাম হচ্ছে স্প্লাইসিওসোম। শব্দগুলো একটু কেমন কেমন, কিন্তু এটা আমার কাছে প্রথম কেমন কেমন মনে হইতো, কিন্তু আমি 2006 সাল থেকে পড়ানো শুরু করেছি। 2007 সালের ইন্টারের ব্যাচকে পড়িয়েছি আমি, মানে আমাদের সময়। আমি নারায়ণগঞ্জে বড় হয়েছি 2007, আজকে 2020। 13 বছর ধরে এই জিনিসগুলোর সাথে আছি। এই কারণে প্র্যাকটিস করতে করতে আমার কাছে ইজি মনে হয়েছে। এটা হচ্ছে যে কোনো টিচারের কাছেই না, যে কোনো মানুষের কাছে যে কোনো কাজ খুব ভালো লাগবে যেটা সে সবচেয়ে বেশি করে। সচিন টেন্ডুলকার, আমাদের সাকিব আল হাসান, ক্রিকেটার, পৃথিবীর যত শ্রেষ্ঠ ক্রিকেটার আছে, সাকিব আল হাসানকে যদি বলা হয় যে আপনি 1 মাস ঘরে বসে শুধু কাচ্চি খাবেন আর ঠিক 1 মাস পরে আপনি কোনো খেলাধুলা না করে একটা মনে করেন ভারতের সাথে একটা ইনিংস করবেন এবং একটা সেঞ্চুরি করে ফেলবেন, তাহলে এটা পৃথিবীর খুব একটা মজার একটা জোকস হয়ে যাবে। কারণ সম্ভব না, বাই চান্স হয়ে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস এমন একটা জিনিস যে যত উপরে যায়, যে যত উপরে উঠতে থাকে তার চেষ্টার পরিমাণ, তার পরিশ্রম করার পরিমাণ আরও বাড়তে হয়। এ কারণে তোমরা যারা নতুন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, আমি 100% জানি যে এই শব্দ তোমাদের কাছে খুবই ভয়াবহ লাগে। আমার সাথে যারা দ্বিমত পোষণ করবা তারা হচ্ছে বস, আর যারা একমত তারা আমার মতো একটু কম মেধাবী। তাদের জন্য বলছি, এটা আমি অনেক সময় লাগছে আমি যে কিভাবে বোঝাবো এটা বোঝানোর জন্য, নিজে বোঝার জন্য। তো পুরো প্রসেসটা এমন যে এখানে একেবারে কথা কম বলে বোঝানোর কোনো সিস্টেম নাই। তোমার মাথায় অনেক প্রশ্ন আসতে থাকবে, এটা কি, ওইটা কি, সেটা কি। এটার জন্য কি দরকার জানো? আমি সারাদিন ফেসবুক লাইভ ক্লাস করে এটা তোমাকে বোঝাইতে পারবো না। যদি তুমি মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বসে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকবা, প্রথমে যা পড়েছ সেটার সাথে পরে মিলাবা, তারপরে মিলাবা, এরপরে মিলাবা। পুরা ঘটনাটা মনে করবা সমরেশ মজুমদারের 300 পেজের একটা উপন্যাস বা বঙ্কিমচন্দ্রের একটা ছোট গল্প।
বা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির কোনো একটা গল্প, তো সেই গল্পের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা পড়ে আইডিয়া নিতে হবে যে আচ্ছা তাইলে প্রসেসটা এইরকম, তখন তোমার কাছে এই শব্দগুলা প্রবলেম মনে হবে না। তবে এটা ঠিক, তুমি প্রথম যেদিন খুব ভালো করে বুঝে যাবা এটা, তুমি 1 মাস প্র্যাকটিস না করলে বা না পড়লে আবার ভুলে যাবা, এটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু তুমি দেখবা আমরা যখন কোনো মুভি দেখি, খুব এক্সাইটিং মুভি, বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর মুভি হয়েছে, এই মুভি তুমি একবার যে দেখেছো আর ভুলো নাই। কেন ভুলো নাই? কারণ সেই মুভিটা আমাদের সামনে একটা চাকচিক্যপূর্ণ, একটা রোমান্সের, একটা অ্যাডভেঞ্চার সামনে এমনভাবে তুলে ধরে যে আমাদের চোখ, মুখ, মাথা, ব্রেইন সব ওই মুভির দিকে চলে যায়, এবং আমরা হচ্ছে এত মনোযোগ দেই, অনেকে আছে যে মুভির দিকে তাকাইতে তাকাইতে ভুলে যায় সে কী করতেছে, কারণ অনেক মনোযোগ দিয়ে সে দেখতেছে। দ্যাট ইজ ওয়াই তার মনে থাকে। 20 বছর পরে যদি জিজ্ঞেস করা হয় ওই বছর আগে মুভিতে কি দেখছিলা, তখন ও কিছু কিছু মনে থাকে। কিন্তু লেখাপড়া জিজ্ঞেস করলে 20 বছর 2 মাস পরে জিজ্ঞেস করলে খুব মাথাটা চুলকাবে, মনে হবে আল্লাহ কি যে পড়েছিলাম। কারণ পড়ার সময় আমাদের না মজা লাগে না। দ্যাট ইজ ট্রু। জ্ঞান অর্জন করা সহজ না, এই জন্য একটু ঢুকতে হবে যে কি বলল। এখন তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে আমার টাইমিংটা বেড়ে গেছে, এখন অলমোস্ট 10:30 বাজে। অনেক স্টুডেন্ট, আসলে অনেক কিছু বলার দরকার ছিল। আমি ডিএনএ ট্রান্সক্রিপশনের একটু বলেছি, ট্রান্সলেশন বলতেই পারিনি। কিন্তু আমি তোমাদের এনশিওর করছি তোমরা যারা ডিএনএ ট্রান্সলেশন বুঝতে চাও বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আরেকটা ফেসবুক লাইভ সেশন করতে হবে, কিন্তু আজকে আমি এখানে রাখতে চাই। অনেকক্ষণ ধরে কথা বলেছি, আমি এর আগেও লাইভে ছিলাম। তোমরা যারা সত্যিকারভাবে এই ডিএনএটা শুরু করতে চাও, আমি একটু বলে দেই। আগে নিউক্লিক অ্যাসিড বুঝতে হবে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড বুঝলে এরপর তুমি ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ দুইটা বুঝবা। ডিএনএর স্ট্রাকচার বুঝলা, ডিএনএর গঠন বুঝলা, ডিএনএ কিভাবে কাজ করে বুঝলা, এরপর আরএনএ পড়লা। তো আরএনএতে তোমরা কি পড়লা? আরএনএতে তোমরা দেখলা, আসলে এখানে আবার অনেক কথা চলে আসবে, আমি একটু বলে দেই। আরএনএতে তোমরা দেখবে যে আরএনএ টাইপস আছে। আরএনএ টাইপসের মধ্যে আছে রাইবোজোমাল আরএনএ, আরএনএ মেসেঞ্জার আরএনএ, এই যে আমরা যেটা মেসেঞ্জার আরএনএ, তারপরে হচ্ছে ট্রান্সফার আরএনএ, এটা আরও মজার জিনিস, ক্লোভার লিফের মতো দেখতে। তারপরে হচ্ছে জেনেটিক আরএনএ, তারপরে মাইনর আরএনএ, তারপরে আছে সিম্পল নিউক্লিয়ার আরএনএ, তারপরে আছে এইচএন হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এগুলো হচ্ছে আরএনএ টাইপস। তবে সবচেয়ে বেশি পড়তে হয় এই তিনটাকে। তার মধ্যে আবার এই মেসেঞ্জার আরএনএ, ও আল্লাহ, ওর তো আবার মজার মজার কাজ। ও কি করে? ও হচ্ছে ওই যে নিউক্লিয়াসের ভিতরে বৈশা বৈশা হয়, তারপরে হইয়া সে কোষ থেকে ঠাস করে বাইরে চলে আসে। বাইরে চলে আসে সে রাইবোজোমকে খুঁজতে থাকে। রাইবোজোম একটা আবার মজার জিনিস। আমাদের ইউক্যারিওটিক জীবে রাইবোজোম যে আছে, ওর আবার দুইটা পার্ট আছে, একটা পার্ট ছোট আর একটা পার্ট বড়। তো যেটা ছোট পার্ট এটা হচ্ছে 40S সাব ইউনিট, আর এটা হচ্ছে 60S সাব ইউনিট। ইন টোটাল এটা হচ্ছে 80S সাব ইউনিট। তো আরএনএ এই রাইবোজোমকে ধরে ও আস্তে আস্তে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড অ্যাড করতে থাকে। অ্যামাইনো অ্যাসিড অ্যাড করতে 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 ও হচ্ছে এটাকে প্রোটিন বানায় ফেলে, এবং প্রোটিন বানানোর কাজ করে কিন্তু এই লার্জার সাব ইউনিট 40S। ও আগে গিয়ে 40Sকে খোঁজে, এরপরে 60S কি করে? প্রোটিন বানায়। এটার ব্যাখ্যা আমি অলরেডি ইউটিউবে দিয়ে রেখেছি। তোমাদের যাদের এই ডিএনএ ট্রান্সক্রিপশন আর একটু ব্যাখ্যা করে বোঝার দরকার আছে, তারা একটু দেখো। এরপরেও যদি না বোঝো, ইউটিউবে আমাকে কমেন্ট করে জানিও, অথবা আমাদের স্কুলের ফেসবুক পেজে জানিও। সো আমি আজকে এখানে রাখতে হচ্ছে। তোমরা যারা দেখলা, এমডি তানজিম আহমেদ অভি,
আজকের ফেসবুক লাইভে 236 জন দেখে তুমি আমার ফেম কমে গেল নাকি যে প্রশ্ন করলা, এই চিন্তা একটু সরে ফেলতে হবে। আমি আমার ফেমাস বা ফেম এই জিনিসটা নিয়ে কখনোই ভাবি না, এবং এই ধরনের চিন্তা আমার মাথায় আসে না। এখানে যারা আছে, এই যে 247 জন যারা আছে, এরা কেবলমাত্র ইন্টারমিডিয়েটের আমার মনে হয় ডেলিগেটেড স্টুডেন্ট, যারা আজকের এই ক্লাসটা দেখার চেষ্টা করেছে, বা এসএসসির যদি কেউ থাকে সে অনলি ইন্টারেস্ট নিয়ে দেখার চেষ্টা করেছে, দেখি তো কী আছে। বিকজ প্রথম দিকে যারা অনেকে যুক্ত হয়েছে তারা হঠাৎ করে 5-10 মিনিট আমার ডিসকাশন শুনে মনে করতেছে এটা বইয়ের মধ্যে তো নাই, সো আমি এখানে থাকতে পারবো না। সামহাউ দ্যাট ইজ ওয়াই তারা নাই। নেক্সট ক্লাসে আবার দেখবে যে ঠিকই 1500 জন থাকবে, কারণ নেক্সট ক্লাসে এসএসসির টপিক আছে। সো আবদুল্লাহ আকাশ, আমি ক্লান্ত হয়ে গেছি না, আমি আসলে সকাল থেকে অফিস করেছি, এখন বিকেলে ফেসবুক লাইভে ছিলাম, আবার এখন ক্লাস নিয়েছি, একটু স্বাভাবিক টায়ার্ডনেস আসার কথা, অ্যাজ বিকজ আই এম নট এ মেশিন। সো অল দ্য বেস্ট, দেখা হবে নেক্সট ফেসবুক লাইভে। এটা হচ্ছে আজকে কী বার? রবিবার, মঙ্গলবার রাত 9টায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।